আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। করোনার কারণে তোমাদের সাথে অনেকদিন দেখা সাক্ষাৎ নাই, তবে আল্লাহর কাছে আশা করি তোমরা সবাই সুস্থ ভাবে জীবনযাপন করছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো তোমাদের গত ক্লাসে বলেছিলাম কারকটা পড়ে আসছে। তো আজকে তোমাদের নবম দশম শ্রেণীর কারক সম্বন্ধে আলোচনা করব। তো কারক সম্বন্ধে আলোচনা করব। তোমরা সবাই বই এবং খাতা কলম নিয়ে প্রস্তুতি নাও। আর বই বের করো, তুমি 147 পৃষ্ঠায় যাও। 147 পৃষ্ঠায় দেখো যে কারক আছে। কারকটা আমরা সাধারণত অনেকজন অনেকভাবে সংজ্ঞায়িত করেছে। তো কারক শব্দটির অর্থ হলো যা ক্রিয়া সম্পাদন করে, যা ক্রিয়া সম্পাদন করে। এটাকে যদি আমি লিখতে পারি, যে সংজ্ঞাটা যদি লিখি, আমি সংজ্ঞা যদি লিখি, তবে এটাকে আর একটু বিস্তারিত লিখতে গেলে লিখতে হবে যে বাক্যের ক্রিয়ার সাথে বাক্যের ক্রিয়ার সাথে নাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে। এখন এখানে যদি আমি সংক্ষেপে যদি বলি যে যা ক্রিয়া সম্পাদন করে, ক্রিয়া মানে বোঝাচ্ছে যে কাজ, মানে যেখানে যে কাজটা হবে সেটাই কাজটা কি ক্রিয়া বলছি। এখন কারককে আমরা সাধারণত কারককে 6 ভাগে ভাগ করছি। কারক 6 প্রকার বা 6 ভাগে ভাগ করছি। একটা হলো এক নাম্বার হলো কর্তৃকারক। এগুলো একটু লেখা নাও, বিস্তারিত আলোচনা করছি আমি। 1 নাম্বার কর্তৃকারক বা কর্তাকারক, যেটাই বলো কর্তৃকারক পাবলিক কর্তাও বলা যায়, কর্তাকারক। 2 নম্বর হলো কর্মকারক। 3 নম্বর হলো করণকারক। 4 নম্বর হলো সম্প্রদানকারক। 5 নম্বর হলো অপাদানকারক। 6 নম্বর হলো অধিকরণকারক। অধিকরণকারক। এখন তবে আমরা এখানে পালাম যে যা ক্রিয়া সম্পাদন করে তাই কারক। আর যদি আমি বিস্তারিত বলতে যাই, বাক্যস্থিত বা বাক্যের ক্রিয়ার সাথে নাম পদের যে সম্পর্ক সেটাই হলো কারক। কারকটা হচ্ছে 6 প্রকার। 1 নম্বর কর্তাকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক এবং অধিকরণকারক। কারক নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে, তবে আজকে তোমাদের সাধারণত একটু হালকা ভাবে ধারণা দিচ্ছি। আগামী ক্লাসে এটা বিস্তারিত বলবো। যেমন কর্তৃকারককে কর্তৃকারকের ভাগ আছে, কর্মকারকের ভাগ আছে, করণকারকের ভাগ আছে, এগুলো আগামী ক্লাসে বলবো। এখন আমি তোমাদের কর্তৃকারক বা কর্তাকারক সম্বন্ধে আলোচনা করছি। হ্যাঁ, এগুলো কিন্তু ভালো করে খেয়াল করে শুনো। যদি কোনো সমস্যা থাকে তবে তোমরা এটা জানো। তো কর্তাকারকটা হচ্ছে যে বাক্যের যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পূর্ণ করে, যে বিশেষ্য বা সর্বনাম। এখন একটা কথা হচ্ছে যে বিশেষ্য এবং সর্বনাম কোনটা। একটা বাক্য যদি লিখি আমি যে বিশেষ্য এবং সর্বনাম,
তো বিশেষ্য বা সর্বনাম, বিশেষ্যটা হচ্ছে যে কোনো নাম, সব কিছুরই নাম, সেটা হলো বিশেষ্য, এবং বিশেষ্যর পরিবর্তে যেটা বসে সেটা হলো সর্বনাম। এখন এখানে দেখো, যেমন রহিম ভালো ছেলে, এটাকে রহিমটা হচ্ছে কি আমার এখানে বিশেষ্য। আর যদি আমি এই জিনিসটা কি যদি আমার লিখি, তবে সে ভালো ছিল, এটা হলো সর্বনাম। মানে বিশেষ্যের পরিবর্তে যেটা হবে সেটা হলো সর্বনাম। তবে এখানে বলছে যে বিশেষ্য এবং সর্বনামের পরিবর্তে নাকি সর্বনাম, এই যেটা বৈচিত্র্য, বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে, তাই ক্রিয়ার কর্তা বা কর্তৃতা। তো এখানে আর একটা জিনিস খুব সহজ ভাষায় বলা যায় যে কর্তা কারকটা আমি চিনব কিভাবে। কর্তা কারকটাকে চেনার একটা খুব সহজ নিয়ম হলো, কর্তা কারকটা সহজ নিয়মটা হচ্ছে, যেমন কর্তা কারক লিখতে পারো, কর্তৃকারকও লিখতে পারো। হ্যাঁ, কর্তা কারকটা হচ্ছে যে কে বা কারা, কে বা কারা দিয়ে যদি প্রশ্ন করে, যে কোনো একটা বাক্যে কে বা কারা দিয়ে যদি প্রশ্ন করে, কে অবলিক কারা দিয়ে প্রশ্ন করা হলে, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কর্তা। এখন এখানে তোমার প্রশ্ন আসতে পারে যে কে বা কারা দিয়ে প্রশ্ন করে। এবার আমি যদি একটা বাক্য যদি আমি লিখি, যে যেমন একটা বাক্য লিখি যে রহিম কি বই পড়ে, রহিম বই পড়ে। তবে এখানে এটা গোটা একটা বাক্য যে রহিম বই পড়ে। এখন এখানে রহিমের নিচে দাগ যদি দিই, তবে এখানে রহিমটা হচ্ছে রহিম বই পড়ে, তখন এখানে কে বই পড়ে, রহিম বই পড়ে। তবে কে আসছে, তখন এটা হয়ে গেল কি কর্তা কারক, এটা হলো কর্তা কারক। আর বিভক্তি সম্বন্ধে আগামী ক্লাসে আলোচনা করব, এটা বিভক্তিটা থাক এখন। তো রহিম বই পড়ে, তবে কে বই পড়ে, তবে কে এখানে আসছে, এই যে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পেলাম সেটাই হয়ে গেল কর্তা কারক। এখন যেমন আরেকটা ধরো যে কারা আছে, যে কারা, তবে এখানে যদি আমি লিখি যে বালকেরা মাঠে খেলা করে, বালকেরা মাঠে খেলা করে, বালকেরা নিচে থাকে। তবে এখানে বালকেরা মাঠে খেলা করে, কারা খেলা করে, বালকেরা। তবে কে দিয়ে আইলো কি, যেমন রহিম বই পড়ে, রহিমের নিচে দাগ এলো, তখন এলো এটা কি কে, মানে কে পড়ে, রহিম পড়ে। আর যখন কারা দিয়ে প্রশ্ন আসছে যে বালকেরা মাঠে খেলা করে, কারা মাঠে খেলা করে, বালকেরা মাঠে খেলা করে। কর্তা কারককে আবার কিন্তু 4 ভাগে ভাগ করা গেছে, এগুলো হয়তো পরে বিস্তারিত আলোচনা করব, এখন হালকা করে একটু আলোচনা করি। তোমরা একটু বইয়ের দিকে দেখো যে কর্তা কারক কে 4 ভাগে ভাগ করা গেছে। মুখ্য কর্তা মানে যে নিজের কাজ বা ক্রিয়াটা সম্পাদন করে, যে নিজে ক্রিয়া সম্পাদন করে, সে মুখ্য কর্তা। এখন এই যে যেমন এখানে বালকেরা মাঠে খেলা করে বা ছেলেরা মাঠে খেলা করে, ছেলেরা ফুটবল খেলছে, মানে ছেলেরা নিজে খেলছে, সেটা হলো মুখ্য কর্তা। এখানে মানে যে ব্যক্তি বা যে নিজের কাজটা নিজেই সম্পাদন করছে, সেটাই হলো মুখ্য কর্তা। আর প্রযোজক কর্তা হলো মুখ্য কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে তা সম্পূর্ণ করায়, তখন তাকে প্রযোজক কর্তা বলে। মানে এই জিনিসটা একটু খেয়াল করো যে মুখ্য কর্তা নাকি প্রযোজক কর্তা হচ্ছে যে মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে তা সম্পূর্ণ করায়। যেমন ধরো যে আমি তোমাদের কি করছি, পড়াচ্ছি,
বা শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছে। তো শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছে, শিক্ষকটা হচ্ছে আমি, ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছে। এটা প্রযোজক কর্তা মূল কর্তার করণীয় কার্য জায়গা দিয়ে সম্পাদিত হয়। এখন এখানে যে মূল কর্তার করণীয় কার্য, মূল কর্তার করণীয় কার্য, যেমন এখানে এই জিনিসটা আমি বললাম যে শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছে, তবে এখানে মূল কর্তা কাজটা করছে কাকে দিয়ে? ছাত্রদেরকে দিয়ে। তবে এখানে ছাত্রটা হচ্ছে প্রযোজক কর্তা। আর তারপরে হলো ব্যতিহার কর্তা। কোনো বাক্যে যে দুটো কর্তা একত্রে এক জাতীয় ক্রিয়া সম্পাদন করে, কোনো বাক্যে যে দুটো কর্তা একত্রে কার্য সম্পাদন করে, এই জিনিসটা সাধারণত থাকে তোমার এই ব্যতিহার কর্তাটা। আমি দেখে আমি বুঝে দিচ্ছি তোমাদের যে এখানে বলছে যে কোনো বাক্যে যে দুটো কর্তা একত্রে এক জাতীয় ক্রিয়া সম্পাদন করে তাদের ব্যতিহার কর্তা। যেমন বাঘে মহিষে এক ঘাটে জল খায়। এখানে দেখো বাঘ এবং মহিষ দুইজনে, এখানে যেমন বলছে যে কোন বাক্যে যে দুটো কর্তা, তবে বাঘ এবং মহিষ দুটো হচ্ছে কর্তা। বাঘ ও মহিষ যখন কর্তা হচ্ছে এবং এক জাতীয় কাজ করছে, কি করছে? বাঘও যা করছে মহিষের তাই করছে। বাঘে মহিষে এক ঘাটে জল খাচ্ছে, মানে বাঘে জল করছে, মহিষও তাই করছে। এটাকে বলা হয় ব্যতিহার কর্তা। এটা ব্যতিহার কর্তাটা সাধারণত পড়ে তোমাদের, এটা একটু ভালো করে দেখবে। তবে এখানে তোমার কর্তাকারকের মধ্যে আমার তবে চলে গেল যে কর্তাকারক আমি প্রথমেই সহজে চিহ্নিত করতে পারি যে কে বা কারা দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হবে কর্তাকারক। কর্তাকারক তবে এখানে যেমন মনে করো যে হামিদ বই পড়ে, তবে কে বই পড়ে? এখানে আসছে হামিদ। তারপর আরো তৃতীয়টা যে ফেরদৌসী কর্তৃক শাহনামা রচিত হয়েছে, তবে কার দ্বারা শাহনামা রচিত হয়েছে? এটা ফেরদৌসী কর্তৃক। আর কর্তাকারকে আবার চার ভাগে ভাগ করেছে তোমার। একটা হলো মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, তারপর প্রযোজ্য কর্তা, তারপর ব্যতিহার কর্তা। মুখ্য কর্তাটা হচ্ছে যে নিজে নিজে কার্য সম্পাদন করে, আর প্রযোজক কর্তাটা হচ্ছে যে মূল কর্তা যখন অন্য কেউ কাজে নিয়োজিত করে কাজটা করিয়ে নেয়। আর প্রযোজ্য কর্তাটা হচ্ছে মূল কর্তার করণীয় কার্য যাকে দিয়ে সম্পাদিত হয়, মানে মূল কর্তা যে কাজটা করাবে এবং যাকে দিয়ে সম্পাদিত হবে সেই কাজটা। আর ব্যতিহার কর্তা হলো যে দুটোই কর্তা এবং একই রকম কাজ করবে, সেটা হলো ব্যতিহার কর্তা। এবার আসো, এটা কর্তাকারক গেল। এবার আসো কর্মকারক। কর্মকারক কর্মকারক মানে যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে। কথাটা একটু ভালো করে দেখো যে যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে, মানে যাকে আশ্রয় করে সে কাজটা করে, সেটাই হলো কর্মকারক। এটাকে আবার আরো সহজ ভাষায় বলা যায় যে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হলো কর্মকারক। এখানে এটা লিখলে ভালো বুঝতে হবে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হলো কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কর্মকারক। কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যেটা আমি পাবো সেটাই হলো কি কর্মকারক। এখন এখানে যেমন
কি বা কাকে দিয়ে প্রশ্ন করবে। যেমন এখানে ধরো যে ডাক্তার ডাক, ডাক্তার ডাক, ডাক্তারের নিচে ডাক, এবার ডাক্তার ডাক্তার ডাকো, কাকে ডাকো? ডাক্তারকে ডাকো। এখানে আসছে এটা ডাক্তার ডাকো, বা জিজ্ঞাসিত জনে জনে, এই ধরনের জিনিসটা। কিন্তু কর্মকারকের আর একটা জিনিস আছে, যে কর্মকারকের মূলত আবার দুটা ভাগ আছে, একটা হলো মুখ্য কর্ম আর একটা হলো গৌণ কর্ম। সাধারণত মুখ্য কর্ম এবং গৌণ কর্ম। তবে মুখ্য কর্মটা হচ্ছে, এটাকে আবার আমি এটা বুঝতে পারি যে মুখ্য কর্ম কোনটা আর গৌণ কর্ম কোনটা। মুখ্য কর্মটা হচ্ছে যে সাধারণত মুখ্য কর্মটা হচ্ছে বস্তুবাচক, আর গৌণ কর্মটা হচ্ছে প্রাণীবাচক। এই কথাটা মনে রাখলেই সবচেয়ে ভালো হয়, যে মুখ্য কর্ম হচ্ছে বস্তুবাচক এবং গৌণ কর্ম হচ্ছে প্রাণীবাচক। তারপর কর্মকারকের আরো প্রকারভেদ আছে, এগুলো পরবর্তী ক্লাস আর একটু বিস্তারিত আলোচনা করতে হবে। যেমন এখানে একটা জিনিস দেখো, যে এখানে আমি কর্মকারকের মূল যেটাই সেটা বললাম যে কি বা কাকে দিয়ে। হ্যাঁ, তবে আমাকে একটা বই দাও, আমাকে একটা বই দাও। তবে এখানে আমাকে একটা বই দাও মানে কি দাও? বই দাও। তবে বই মানে কি, এখানে কি দিয়ে প্রশ্ন করে আসছে আমার, এটা বই। তবে এখানে কি, আর ডাক্তার ডাকো মানে কাকে ডাকো? ডাক্তারকে ডাকো। তবে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা আমি উত্তর পাচ্ছি সেটাই হচ্ছে কর্মকারক। কর্মকারকের আবার দুইটা ভাগ আছে, একটা হলো মুখ্য কর্ম আর একটা হচ্ছে গৌণ কর্ম। মুখ্য কর্মটা হচ্ছে বস্তুবাচক আর গৌণ কর্মটা হচ্ছে প্রাণীবাচক। এখন এই জিনিসটা তো এটা এই গেল কর্মকারক। এবার আসবো আমরা করণকারক। তবে এখানে তোমার কর্তাকারকটা আসছে, কর্তাকারকের প্রশ্নটা আসছে কি, কে বা কারা। এটা হলো মূল কথা, যে কে বা কারা দিয়ে যদি আমি প্রশ্ন করি তবে সেটা আসছে কর্তাকারকের, এবং কি এবং কাকে দিয়ে যদি প্রশ্ন করি তবে সেটা আসছে কর্মকারক। এবার আসবে তোমার করণকারক। তোমরা কিন্তু ভালো করে কথাগুলো ভালো করে মন দিয়ে শোনো, তবে ইনশাআল্লাহ আশা করি এগুলা সমস্যা থাকবে না। এবার এলো করণকারক। করণকারকটা এটা কিন্তু করণকারকটা হচ্ছে যে করণ শব্দটির অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়। মানে এই জিনিসটা যা নিজে নিজে সম্পাদন করা যায় না, অন্যের সাহায্য লাগে। এটাকে আরো জিনিস দিয়ে বোঝা যায়, যে উপায়ে ক্রিয়া সম্পাদন করা হয়ে থাকে তাকে করণকারক বলে। আর এটাকে চিনবার নিয়ম হলো কি দিয়ে কি উপায়ে প্রশ্ন করে, কি দিয়ে আর অবলিক কি উপায়ে, কি দিয়ে কি উপায়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে করণকারক। আর করণকারকের কিন্তু এক নম্বর এই জিনিসটা বুঝতে হবে যে এটা যন্ত্র সহায়ক, যন্ত্র সহায়ক বা উপায়। যেমন এখানে একটা জিনিস দেখো, যেটা আমি বললাম যে যদি একে সম্পাদন হবে না। যেমন রহিম কি করে, কলম দিয়ে লিখে। তবে এখানে কলমের নিচে দাগ। এখন দেখো যে কি দিয়া লেখে বা কি উপায়ে লেখে, তবে কলম দিয়া লেখে। তবে কলমটা হচ্ছে আমার করণকারক। এটা আবার
দ্বারা দিয়ে কর্তৃক, এই জিনিসটাও বোঝা যায় যে দ্বারা দিয়ে থাকতে পারে, দ্বারা দিয়ে কর্তৃক এরকম হতে পারে। তো এই জিনিসটা একটা কথা তোমাদের সবসময় মনে রাখতে হবে যে করণ কারক যন্ত্র সহায়ক বা উপায়, এটা নিজে নিজে কার্য সম্পাদন করতে পারে না। হ্যাঁ, এটাই। যেমন ধরো যে ছাত্ররা বল খেলে, তো ছাত্ররা বল খেলে মানে ছাত্ররা এককভাবে কাজ করছে না, ছাত্ররা বল খেলছে, মানে পা দিয়ে যখন বল মারছে তখন সেটা হচ্ছে খেলা। আর বলটা যদি নির্দিষ্ট থাকে তবে সেটা তো আর খেলা হচ্ছে না। কাজেই এটাকে সহায়ক হিসাবে ধরা যায় যে করণ কারক, সহায়ক কারক বা যন্ত্র সহায়ক উপায়ে। তো আজকের মতো এখানে শেষ করছি। আগামী ক্লাসে পরবর্তী 3টা আলোচনা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তোমরা সুস্থ থাকো, সচেতন থাকো। হ্যাঁ, এ কামনায় শেষ করছি।